রাজোদ্ধারে মহালক্ষ্মী বিদ্যুতা সর্বদা স্থিতা। দেবীর আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীদের ভিড়। মায়ের আগমনী আজকে তো অবশ্যই শুভ হবে। সবাই যেন শান্তিতে ভালোভাবে আমাদের এই জন্মভূমিতে থাকতে পারে। 1 মাস আগে থেকে আমরা একটা প্রস্তুতি নিতে থাকি যে পুজো আসছে। মা তুমি যাওয়ার সময় আমাদের জন্য আশীর্বাদ করে যেও, যাতে আমরা খুব সুন্দরভাবে থাকতে পারি। সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যেটি দুর্গাপূজা, সেটি প্রতিপালন করতে পারেন নিরাপত্তার সঙ্গে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণপরিবহনের ভাড়া ও সেবার মান নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। সুশীল সমাজের গণশুনানিতে নানা অভিযোগ, তদারকি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির কারণে বাড়ছে ক্ষমতাসীনদের অপরাধ প্রবণতা। অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। আইনের শাসন নিয়ে প্রশ্ন। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে সমুদ্র সৈকত কক্সবাজারে আসছেন পর্যটকরা। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানালো পুলিশ। এবং ইন্টারনেট ব্র্যান্ড উইথের দাম কমালেও সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। শর্তই বাধা বলছে সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো এবছরের শারদীয় দুর্গোৎসব। সারা দেশের মণ্ডপে মণ্ডপে সকালে পূজা অর্চনার মাধ্যমে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। সত্য, সুন্দর আর কল্যাণের প্রত্যাশা অন্তরে নিয়ে মাকে স্বাগত জানিয়েছেন, মাকে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। তাদের প্রত্যাশা পূজার প্রতিটি দিনই থাকবে এমন উৎসব মুখর। বছর ঘুরে আবারও এলো দুর্গাপূজা। রোববার বোধনের পর সোমবার সকালে মহাষষ্ঠীর লগনে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। মহামায়াকে আমন্ত্রণ জানানো হলো চণ্ডী পাঠের মাধ্যমে, আর বেদ বাক্য উচ্চারণের মধ্য দিয়ে মর্তে আহ্বান জানানো হলো অন্য দেবতাদেরও। রাজোদ্ধারে মহালক্ষ্মী বিদ্যুতা সর্বদা স্থিতা। ভক্তরা আরাধনা করলেন দুর্গতি নাশিনীর, নিলেন তার চরণের আশীর্বাদ। মায়ের আগমনী আজকে তো অবশ্যই শুভ হবে। দুঃখ দুর্দশা, চলার পথের বাধা বিপত্তি, রোগ শোক সবকিছু অতিক্রম করে সবাই যেন শান্তিতে ভালোভাবে আমাদের এই জন্মভূমিতে থাকতে পারে। বিভিন্ন মন্দিরে ঘুরবো এবং সারাদিনই ব্যস্ত থাকবো এবং উৎসব সাথে কাটাচ্ছি। এবার প্রতি বছর থেকে এবছর অনেক অনেক বেশি পুজো হইতেছে এবং সবাই জায়গায় পুজোর আয়োজন অনেক 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 ভালো। আরতি শেষে পুরোহিত বললেন, মহাষষ্ঠীতে ষোড়শ উপাচারে বন্দনা করা হলো মা দুর্গার। মায়ের চরণে আকুতি জানিয়েছি, মা যেন প্রতি বৎসরের ন্যায় এইবারও সকল অশুভ শক্তি ধ্বংস করে মা শুভ শক্তি সঞ্চয় করেন এবং এই মাতৃভক্ত মানুষগণ যাতে মায়ের কাছে সেইভাবে শান্তিতে বসবাস করতে পারেন। বিকেলে প্রতিমা উন্মোচনের পর মহাসপ্তমীর পূজা শুরু হবে মঙ্গলবার সকাল 7:34। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের 28,000 পূজা মণ্ডপে সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে রাজধানীর বনানী পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে কথা জানান র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। শারদীয় উৎসব নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সারা দেশে র্যাব সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সেস দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা জানেন যে লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী এই সকল প্রায় 28,000-এরও বেশি পূজা মণ্ডপে প্রতিদিন সমবেত হবেন। আমাদের উদ্দেশ্য হবে যাতে করে হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নাগরিকগণ, পুণ্যার্থীবৃন্দ উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে
তাদের এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যেটি দুর্গাপূজা, সেটি প্রতিপালন করতে পারেন নিরাপত্তার সঙ্গে। দফায় দফায় গণপরিবহনের ভাড়া বাড়ার পাশাপাশি ভাড়া আদায়ে পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। এছাড়া সরকারি নিয়ম না মেনে ভাড়া আদায় করা হলেও যাত্রী সেবার মান বাড়ানো হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত গণশুনানিতে এই অভিযোগ করেন তারা। এ সময় যাত্রী সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানানো হয়। মিরপুর থেকে শাহবাগ, গুলিস্তান এবং মতিঝিলের দূরত্ব যাই হোক, ভাড়া একই। সরকার কর্তৃক নতুন নির্ধারিত প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বাড়ানোর কথা থাকলেও তা মানছেন না পরিবহন কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হলেও পরিবহন মালিকদের কাছে জিম্মি হতে হচ্ছে বলে জানান তারা। মোহাম্মদপুরের কোনো ভাড়া বাড়ে নাই, ঠিক আছে, আমরা আগের ভাড়ায় নিচ্ছি। টাকা আগে 60 পয়সা করে নিত, এখন বাড়ানোর পর তো 1 টাকা 70 পয়সা করে নিচ্ছে, কিন্তু হিসাবে কিন্তু তার আগে থেকেই ভাড়া বেশি নিচ্ছিল। শাহবাগ থেকে তো উঠার নিয়ম নাই, কিন্তু ওরা যেগুলো উঠাচ্ছে সেগুলো ওই 20 টাকায় নিচ্ছে কিংবা 25 টাকায় নিচ্ছে। শাহবাগ আসতে আগে 10 টাকা রাখতো না, 15 টাকা রাখতো। প্রত্যেকটা গাড়ি কিন্তু লোকাল, এখানে সিটিং করার পরে চিটিং করতেছে তারা। সরকার নির্ধারিত নতুন ভাড়া এবং যাত্রী হয়রানি বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার অনুষ্ঠিত হয় গণশুনানি। এতে যাত্রী সেবার মান, বাড়তি ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগ করেন সাধারণ মানুষ। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। এটা শারীরিকভাবে আমরা কষ্ট করতেছি, আমাদের দুটা দিকে আমাদের লস হচ্ছে। আমরা যদি 30 টাকা দেই, তারপর আমাদের দাঁড়িয়ে যেতে হয়, আমাদের কোনো সাইড দেওয়া হয় না গাড়ির মধ্যে। এ সময় কর্তৃপক্ষের মনিটরিং সহ যাত্রী সেবার মান উন্নয়নে সরকারের প্রতি দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। এই যে বাস, মিনিবাস যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর বেশিরভাগ মালিক হচ্ছে সরকার সংশ্লিষ্ট ক্ষমতাবান লোকজন, যার ফলে এরা যা খুশি তাই করতে পারে। মালিক যদি 90 পয়সা বেশি নেয়, সেটাও তদারক করা, সেটা নিয়ন্ত্রণ করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা যাতে এটাকে একটা অবশ্যই বিবেচনায় আনে। যেমন আমি মনে করি এখানে যে একটা বিআরটিএ ইচ্ছা করলে একটা টিম করে দিতে পারে, যে মানুষের আচরণ, ভাড়া নিয়ে যে ধরনের আচরণ হচ্ছে মানুষের সাথে। গণপরিবহন বাড়ানো গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে বলেও দাবি ওঠে গণশুনানিতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। শক্তিশালী ব্যক্তিদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ না হওয়ায় বাড়ছে ক্ষমতাসীন ব্যক্তি কিংবা তাদের স্বজনদের নানামুখী অপরাধ। এমন মত সমাজবিজ্ঞানী ও গবেষকদের। এক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা। তাফসির বাবুর রিপোর্ট। গত 12 অক্টোবর গুলশানের রাস্তায় 16 বছর বয়সী এক কিশোরের বেপরোয়া গাড়ি চালানোর কারণে গুরুতর আহত হয় রিকশা চালক সহ 3 জন। পরে পুলিশ গাড়িটি আটক করলেও গাড়ি চালক সাবেক এমপির ভাতিজাকে নিরাপদে রেখে আসে তার বাসায়। চলতি বছরই আওয়ামী লীগের এক নারী সংসদ সদস্যের ছেলে গভীর রাতে রাস্তায় বেপরোয়া গুলি চালালে মারা যায় 2 জন। সবশেষ গাইবান্ধায় সরকার দলের এক সংসদ সদস্যের গুলিতে আহত হয় এক শিশু। প্রভাবশালী ব্যক্তি কিংবা তাদের স্বজনদের এ ধরনের অপরাধ প্রবণতাকে সমাজের জন্য অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানী ও গবেষকরা। ওই ছেলেকে তো 90 লক্ষ টাকা গাড়ি একটা বাঙালি দিতে পারে, তুমি ভাবতে পারো সে বাঙালির কত টাকা আছে? তো এগুলো হচ্ছে আমাদের সমাজের অবক্ষয়। ওই যে নৈতিক শিক্ষা আমরা পাইনি বলে ধরাকে সরা জ্ঞান করি, সেই কারণে পিস্তল দিয়ে সাধারণ মানুষকেও মেরে ফেলছে। কোনো এটা যেন একটা কাউবয় ছায়া ছবি দেখছি, এগুলো তো হওয়ার কথা না। সংশ্লিষ্টরা বলছেন এতে করে যেমন আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে, তেমনি আস্থাহীনতা বাড়বে মানুষের মধ্যে। যে বেপরোয়া একটা ভাব, যে আমি ক্ষমতার সাথে আছি, যা ইচ্ছা খুশি তাই করব, এবং এখানে আইনের শাসনের আমি ঊর্ধ্বে অনেকটা, এই সামাজিক মনস্তত্ত্বটা অত্যন্ত চিন্তার বিষয়। তো এখানে আইনের শাসনের একটা উপর এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন চলে আসতে পারে। আর সমস্যা উত্তরণে অপরাধীর পরিচয় নয়, অপরাধ বিবেচনায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আইন আছে, তার প্রয়োগ নেই বলে মানুষ এইসব অন্যায় করতে সাহস পাচ্ছে, জানে যে আমি এমপি, আমার কিচ্ছু হবে না। যারা আরো উঁচু পর্যায়ে আছেন তাদের অত্যন্ত শক্ত সিগন্যাল দেওয়া দরকার যে এগুলো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তারা মনে করেন নাগরিক সচেতনতা বাড়লে এরকম অপরাধ প্রবণতা কমে আসবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ও রংপুরে 2 বিদেশি নাগরিক খুনের ঘটনায় কোনো প্রভাব পড়েনি পর্যটন শহর কক্সবাজারে। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে আসছেন পর্যটক।
আর পর্যটক সহ সেখানে বসবাসকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শতাধিক বিদেশি নাগরিকও স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করছেন। এদিকে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, আর এখানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। সম্প্রতি ঘটে যাওয়া 2 বিদেশি নাগরিক খুনের ঘটনায় কক্সবাজারে বিদেশি পর্যটক আসা নিয়েছিল শঙ্কা, কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক বিদেশিদের নিরাপত্তা দেয়া হচ্ছে। এতে সন্তুষ্ট বিদেশি পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। I just feel like here in Cox's Bazar compared to Dhaka, there's so much more to do. The people are friendlier. Cox's Bazar I feel is a nice place, safe, and have so many places to you can enjoy. আমরা স্বাভাবিকভাবে গেস্ট পাচ্ছি, বিদেশি গেস্টরা আসতেছে থাকতেছে। পূজা উপলক্ষেও আমরা অনেক বিদেশি পর্যটকের বুকিং পাচ্ছি। আন্তর্জাতিক দাতা সংস্থার শতাধিক বিদেশি নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই কর্মকর্তা। কোনো কাজে কক্সবাজার শহরের বাইরে যাওয়ার ব্যাপার থাকে, তারা বলেছেন যে যদি কোনো রকম নিরাপত্তা বাহিনী প্রয়োজন হয়, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা দরকার হয়, ওনারা করবেন। বিদেশি নাগরিক ও পর্যটকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় টুরিস্ট পুলিশ। হোটেলগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি। এছাড়া আমাদের সিভিল টিম বিচ এরিয়াতে যাতে কোনো রকম দুর্ঘটনার শিকার না হয় তারা এর জন্য থাকতেছে তাদের সাথে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে গত বছরের তুলনায় এবার কক্সবাজারে বিদেশি পর্যটকের আগমন বেড়েছে 30%। গত 1 মাসে বিদেশি পর্যটক এসেছেন 5 শতাধিক। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে। বরিশালে 4 দফা দাবিতে আন্দোলনরত অটোরিকশা শ্রমিকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক 2। এবং কন্টেইনার ডেলিভারিতে কোরবানি ঈদের ধকল কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর, দুর্ভোগে আমদানি রপ্তানির সঙ্গে সম্পৃক্তরা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও বিচারপতিদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত 6টি আইনের খসড়ার সংশোধনী অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত কাঠামোয় রাষ্ট্রপতির বেতন নির্ধারণ করা হয়েছে 1,20,000 টাকা, প্রধানমন্ত্রীর 1,15,000 টাকা। এছাড়া পূর্ণমন্ত্রীর বেতন ধরা হয়েছে 1,05,000 টাকা। এছাড়া স্পিকারের বেতন 1,12,000, প্রধান বিচারপতির 1,10,000 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। বেতন ভাতা বাড়ছে সংসদের ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যদেরও। প্রস্তাবিত বেতন কাঠামোয় বিরোধী দলীয় নেতা মন্ত্রীর সমান এবং উপনেতা প্রতিমন্ত্রীর সমান বেতন এবং ভাতা পাবেন। যখনই সরকারি কর্মচারীদের বেতন ভাতা রিভাইজ করা হয়, তার পরপরই যারা সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন তাদেরও বেতন ভাতা রিভাইজ করা হয় অ্যাকর্ডিংলি। এটি চলে এসছে। এখন প্রশ্ন করতে পারেন যে আগে সরকারি কর্মকর্তাদেরটা কেন করা হচ্ছে, পরে তাদেরটা কেন? এটা উত্তরটা খুব সহজ, কারণ এই সমস্ত পদে অধিষ্ঠিত ব্যক্তির সংখ্যা খুবই কম, সরকারের আর্থিক সংস্থা খুবই কম, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা অনেক এবং আর্থিক সংস্থা অনেক। যেখানে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন বেশি, ওইটা আগে ঠিক করা হয়। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL ইন্টারনেটে ব্যান্ডউইথের দাম কমালেও সাধারণ গ্রাহকরা এর সুফল পাচ্ছেন না। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে BSCCL এর আরোপ করা শর্তের কারণে দাম কমানোর সুবিধা দেওয়া যাচ্ছে না গ্রাহকদের। এই অবস্থায় শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত তানিন মেহেদি রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমায় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL। সর্বনিম্ন 625 টাকায় ব্যান্ডউইথের দাম নির্ধারণ করে BSCCL। ন্যূনতম 10 Gbps ব্যান্ডউইথ কিনলে এ দাম কার্যকর করার শর্ত জুড়ে দেয় তারা। সাধারণ গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন পর ব্যান্ডউইথের দাম কমালেও এর সুফল পাচ্ছেন না তারা। যে দামটা কমানোর কথা ছিল সরকারি রেট অনুযায়ী, তাহলে আমাদের কিন্তু আরো 40%, মিনিমাম 40% দাম আরো আমাদের কম হতো, আমরা আরো কম খরচে পাইতাম। আইএসপি কে প্রশ্ন করলে তারা অলওয়েজ যে অ্যানসারটা দেয় যে আমরা যারা বিগ আইএসপি থেকে নিচ্ছি তারা কমাচ্ছে না। যদিও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ISPBর দাবি, BSCCL এর 10 Gbps শর্তের কারণে গ্রাহক পর্যায়ে দাম কমাতে পারছেন না তারা। সেই প্রাইসটা কিন্তু আইএসপিদের জন্য না, সেই প্রাইসটা আইএইচইদের জন্য। আইএইচই কোম্পানিগুলো
তাদের কাছ থেকে 10 গিগ ব্যান্ডউইথ নিলেই সেই প্রাইসটা প্রযোজ্য। 2-1টা কোম্পানি ছাড়া কারোই ওই ক্যাপাসিটি নাই। ওই প্রাইসে নিয়ে সে 10% রেভিনিউ শেয়ারিং করবে গভর্নমেন্টের সাথে, 15% ভ্যাট দিবে। এ ধরনের জটিলতা নিরসনে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এই বিষয়টা আসলে আমাদের নিজেদেরও আন্তঃমন্ত্রণালয়ে একটা বৈঠক করে আমরা ঠিক করব। সেবাটা স্বল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে যেন পায়। আবার এটাও দেখতে হচ্ছে যে ইনভেস্টররা এখানে ইনভেস্টমেন্ট করেছেন তারা একেবারেই কোনো রকমই লাভ না করে এই সেবাটা পৌঁছে দেবেন, সেটাও প্র্যাকটিক্যাল নয়। বর্তমানে দেশে প্রায় 120 জিবিপিএস ব্যান্ডউইথের চাহিদা রয়েছে। এর মধ্যে 30 জিবিপিএস সরবরাহ করে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, আর বাকি 90 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে 6টি বেসরকারি কোম্পানি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। কন্টেইনার ডেলিভারির ক্ষেত্রে এখনো কোরবানির ঈদের ধকল কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর। ডেলিভারির ধীরগতির কারণে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। 36,000 ধারণ ক্ষমতার এ বন্দরে বর্তমানে রয়েছে প্রায় 32,000 কন্টেইনার। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ আমদানি রফতানির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের। এই অবস্থায় কন্টেইনার ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত করার উপায় খুঁজছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঈদের দুদিন ছাড়া বছরের পুরোটা সময় সচল থাকে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দর। এই সময় পণ্য ওঠানামার পাশাপাশি স্বাভাবিক থাকে ডেলিভারিও। কিন্তু গত কয়েক মাস ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কোরবানি ঈদের পর থেকে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। সবশেষ তথ্য অনুযায়ী 36,357 টিউস কন্টেইনার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে রয়েছে 31,795 টিউস কন্টেইনার। জাহাজগুলোর জট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর পোর্টের ভিতরেও কন্টেইনার জট হচ্ছে। মনে করেন খালি কন্টেইনারটা আমরা তড়িৎ গতিতে জাহাজে তুলতে পারছি না। স্বাভাবিক সময়ে প্রতিদিন 2 থেকে 2,500 কন্টেইনার ডেলিভারি হলো ঈদের বন্ধে তা কয়েকশে নেমে আসে। আর এর ফলে কন্টেইনার জট সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। ডেলিভারিটা আমাদের এক সপ্তাহ প্রায় 8 দিন 9 দিনের মতো ডিস্টার্ব হয়েছে এবং এটা খুবই স্লো ছিল। যারা ইম্পোর্টাররা ডেলিভারি যারা ইম্পোর্ট করেছেন তারা নেননি। 2-3 বছর আগের তুলনায় ইম্পোর্ট অনেক বেড়ে গেছে, এক্সপোর্ট অনেক বেড়ে গেছে, যে কারণে কি এইবার জিনিসটাকে সামাল দেওয়া আমাদের জন্য একটু কষ্টকর হচ্ছে। এই অবস্থায় কন্টেইনার জট খোলার উপায় খুঁজতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করবে বন্দর কর্তৃপক্ষ। কি মেকানিজম করা যায় যে বন্ধের সময় ডেলিভারিটা দেওয়া যায় এবং এই অথবা ওনারা এইভাবে চিন্তা করেই করবেন যে বন্ধের সময় যাতে চট্টগ্রাম বন্দরের উপরে অতিরিক্ত চাপ না পড়ে। বর্তমানে প্রতিদিন বন্দর কর্তৃপক্ষ 6,000-এর বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে আমদানিকৃত কন্টেইনারের পরিমাণ 3,000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতিষ্ঠার পর থেকেই দেশে জনপ্রিয়তা বাড়ছে শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার। গ্রাহক সেবা থেকে শুরু করে মুনাফা বন্টনেও এই ধরনের ব্যাংকিং ব্যবস্থা এগিয়ে রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর। পাশাপাশি এই ব্যবস্থায় বিনিয়োগকৃত অর্থের প্রায় শতভাগই ফেরত আসে বলেও দাবি তাদের। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল কয়েক বছরে দেশের ব্যাংকিং খাতের আমানতে বাড়ছে শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলোর অংশগ্রহণ। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সুদমুক্ত কাঠামোগত আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে বিশ্বের 70-এর দশকে শুরু হয় ইসলামী ব্যাংকিং বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যা বর্তমানে মুসলিম প্রধান দেশগুলোর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে অন্যান্য দেশেও। 80-র দশকে বাংলাদেশ ইসলামী ব্যাংকের মাধ্যমে শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বর্তমানে 24টি ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে 8টি করছে পূর্ণাঙ্গ শরিয়া ব্যাংকিং। বাংলাদেশের 90% লোকই চায় ইসলামিক ব্যাংকিং করার জন্য। বিশ্বের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো ইসলামিক ব্যাংক কিন্তু বন্ধ হয়নি, যে কোনো ব্যাংকরাপশন হয়নি, দেউলিয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল 5 বছরে দেশে ব্যাংকিং খাতে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়ছে, যেখানে 2010-এ ব্যাংকিং খাতে মোট আমানতের মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ছিল 16.34, যা চলতি বছরের জুনে এসে দাঁড়ায় 20.22%। 2010 সালে মোট আমানত ছিল ব্যাংকিং সেক্টরে 3,72,284 কোটি টাকা। আর এর ভিতরে শরিয়া ভিত্তিক ব্যাংকে ছিল 60,821 কোটি টাকা। আর 2015 সালে এসে মোট আমানত বৃদ্ধি পেয়ে হয়েছে 7,52,545 কোটি টাকা, যার মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংক 1,52,187 কোটি টাকা। তবে দেশের অর্থনৈতিক উন্নয়নে শরিয়া ভিত্তিক ব্যাংকের পাশাপাশি প্রচলিত ব্যাংক উভয়ই সমান অবদান রাখছে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বরিশালে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় 2 জনকে আটক করা হয়েছে।
অটোরিকশা শ্রমিক মালিক সংগ্রাম কমিটির নেতাকর্মীরা জানান, নীতিমালার মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন তারা। বেলা 11টায় মিছিলটি নগরীর বিবির পুকুরপাড় এলাকা অতিক্রমের সময় পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ জানায়, অনুমতি না থাকায় মিছিলে বাধা দেওয়া হয়েছে। বারবার নিষেধ সত্ত্বেও মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্ন ফাঁসের বিষয়ে 30 অক্টোবর টিএসসিতে গণশুনানি করবে সুশীল সমাজ নিয়ে গঠিত গণতদন্ত কমিটি। একই কমিটি 20 নভেম্বর এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করবে। সকালে রাজধানীর টিএসসিতে কথা জানান মেডিকেল ও ডেন্টাল প্রশ্নপত্র ফাঁস বিষয়ক তদন্ত কমিটির আহ্বায়ক ডক্টর আনু মাহমুদ। তিনি আরো বলেন, সরকার যেহেতু এই বিষয়ে কোনো প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি, তাই সুশীল সমাজ এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে। প্রশ্নপত্র ফাঁস বিষয়ে জাতীয় দৈনিক ও গণমাধ্যমের সহায়তায় পূর্ণাঙ্গ তথ্য তুলে আনা হবে, যা প্রশ্নপত্র ফাঁস রোধে সহায়ক ভূমিকা পালন করবে। জনগণের বিভিন্ন অংশের প্রতিনিধিদের নিয়ে একটা গণতদন্ত কমিটি করে আসলে ঘটনাটা কি ঘটেছে সেটা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এবং যুক্তি জনগণের সামনে উপস্থিত করতে পারি, সরকারের কাছে দিতে পারি। আমরা গণশুনানি করবো একটা। সেই গণশুনানিতে আমরা আশা করব যে যার যা বক্তব্য আছে, অভিভাবক, শিক্ষার্থী, এমনকি সরকারি কর্মকর্তা, তারাও যদি আসতে চান, তাহলে পাবলিক হিয়ারিং, এটা গণশুনানি, সেটা হবে 30 অক্টোবর বিকেল 4টা টিএসসি প্রাঙ্গণে। ঢাকায় শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ ফ্যালকন হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসহার প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিভিন্ন দেশের সামরিক বেসামরিক সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, উড্ডয়ন নিরাপত্তার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। সেমিনারে বাংলাদেশের বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ছাড়াও চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 11টি দেশের সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। এবার রাজধানীর বাইরের পূজার খবর। সারা দেশেই শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বরিশালেও মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা। সকাল 8:25 শুরু হয় ষষ্ঠী বিহিত পূজার অনুষ্ঠান। মন্দিরে মন্দিরে ঢাকের বাজনার পাশাপাশি চলে ধর্মীয় গান। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে নগরীর মন্দিরগুলো সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। সকালে সিলেটের রামকৃষ্ণ মিশনে শুরু হয় দেবীর আরাধনা। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত জড়ো হন মন্দির প্রাঙ্গণে। মন্ত্রপাঠ আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। মঙ্গলময় জীবন আর সুখ শান্তি লাভের আশায় ভক্তরা প্রার্থনা করেন দেবীর কাছে। আজকে থেকেই তো পূজা শুরু হলো, মা দুর্গার আমরা আরাধনা করব। 4 দিন ব্যাপী আমরা সেই পূজা চলবে, আর আমরা মায়ের আরাধনা করব। আর একই সাথে পূজার সাথে সাথে আমরা দেশ এবং জাতির মঙ্গল কামনা করছি। সবার যেন ভালো বুদ্ধি দেন, সুবুদ্ধি দেন, যাতে আমরা অনেক ভালো কিছু করতে পারি। আর সর্বোপরি তো এটাই যে দেশের জন্য ভালো কিছু। ভোলার সাগরকুলের জনপদ মনপুরার অর্ধলক্ষাধিক মানুষকে আলো দেখাবে উদ্বোধনের অপেক্ষায় থাকা সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্র। মান্ধাতার আমলের কুপি আর হারিকেনের বদলে সেখানকার ঘরে ঘরে জ্বলবে বৈদ্যুতিক বাতি। পিছিয়ে পড়া এই জনপদে গড়ে উঠবে শিল্প কারখানা। এতে দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়ন হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চলতি মাসেই এই কেন্দ্রটি চালুর আশা করছেন প্ল্যান্ট কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে বিদ্যুতের অভাবে অন্ধকারে রয়েছে দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার উত্তর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ। তবে জনগোষ্ঠীকে আলো দেখাতে সাকুচিয়ার বাংলা বাজারে দেশের সর্ববৃহৎ সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড।
বিশ্বব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ইটকলের সহায়তায় প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কেন্দ্রে 177 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ব্যাটারি যখন ব্যাকআপ দিতে পারবে না সেক্ষেত্রে অটোমেটিক্যালি সে ওই ডিজেল ইঞ্জিনটাকে সে অন করে দেবে এবং দুইটা সিমুলটেনিয়াসলি হাইব্রিডলি কাজ করবে। যে আমরা এক্সিস্টিং সিস্টেম যেটা চালাচ্ছি বিদ্যুৎ সাশ্রয়ী আমরা সবকিছু ইকুইপমেন্ট লাগাবো, এতে করে কাস্টমাররা এখানকার উপকৃত হবে। এই অবস্থায় সোলার বিদ্যুৎ প্ল্যান্টকে ঘিরে স্বপ্ন দেখছেন এখানকার বাসিন্দারা। বিদ্যুৎ আসলে আমাদের পড়ালেখার সুযোগ সুবিধা হবে, গরমের দিনে আমরা ফ্যান চালাতে পারবো, বাতি চালাতে পারবো, মৎস্যজীবীদের জন্য অনেক উপকার হবে, এখানে একটা বড় মিল হবে। এদিকে পর্যায়ক্রমে সবার কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। ট্র্যাডিশনাল ইলেকট্রিসিটি যাওয়ার চান্স নাই বা অনেক বেশি ব্যয়বহুল এই ধরনের জায়গাগুলোতে মিনি গ্রিড মানুষকে কনভেনশনাল গ্রিড ইলেকট্রিসিটি সুবিধা দিতে পারে। এই উপজেলার জন্য যে সমস্ত ক্ষুদ্র শিল্প দরকার সেগুলো এই এলাকায় হবে, সাথে সাথে দেখা যাবে খুব দ্রুত হয়তো 1 বছরের ভিতরে রিমার্কেবল বা এটা কল্পনাতীত উন্নয়ন এখানে ঘটেছে। প্রাথমিকভাবে 655 জন আবাসিক গ্রাহক ও 5টি মাঝারি শিল্প কারখানায় নির্বিচ্ছিন্ন সংযোগ দেওয়া হবে। সময় সংবাদ, ভোলা। শরীয়তপুরে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাপনার অব্যবস্থাপনার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। বিদ্যালয়ে শিক্ষা গ্রহণে এসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষকরাও। অস্বাস্থ্যকর টয়লেট ও বিশুদ্ধ পানির সংকটে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা। আর সংকট নিরসনে সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের 100 বছরের পুরাতন ঐতিহ্যবাহী বিঝারি উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় ও নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়টিতে ঘুরে দেখা গেল বিশুদ্ধ খাবার পানি ও টয়লেট সমস্যার কারণে মানবেতর সময় পার করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় দুইটিতে 1.5 থেকে 2,000 করে শিক্ষার্থী থাকলেও এদের জন্য নেই পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা। রয়েছে মাত্র 3 থেকে 4টি টয়লেট, তাও অস্বাস্থ্যকর পরিবেশে। আমরা যদি টয়লেটে যাই তাহলে আমাদের লাইনে দাঁড়াতে হয়, পানি বালতি দিয়ে বাইরে থেকে টেনে নিয়ে আসতে হয়। আমরা যেভাবে বাথরুম ব্যবহার করি তা আমাদের কাছে লজ্জার বিষয়। শিক্ষকদের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত বাথরুম তৈরি করা প্রয়োজন। একসাথে অ্যাডজাস্ট করে 4-5টা বাথরুমের ব্যবস্থা করা যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো বলে আমি মনে করি। বিদ্যালয়ের টয়লেটগুলোর নাজুক অবস্থার কথা স্বীকার করে শিক্ষা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি সাহায্যের জন্য আবেদন করা হয়েছে। সরকারের পাশাপাশি যাতে স্থানীয় ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তারাও এই দিকে নজর দিবেন এবং আমার বিশ্বাস তাহলে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে তাদের লেখাপড়া স্বাচ্ছন্দ্য চালিয়ে যেতে পারবে। শুধু এই দুটি বিদ্যালয় নয়, এই সমস্যা রয়েছে শরীয়তপুর জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে। সময় সংবাদ, শরীয়তপুর। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর অমানবিক নির্যাতন। দীর্ঘ প্রায় 30 বছর বিনা দোষে কারাভোগ করতে হয়েছে ফজলু মিয়া নামের এই মানুষটিকে। নিঃসন্তান যে ব্যক্তিটি তাকে আদর করে বড় করেছিলেন তিনিও বেঁচে নেই। তাই সম্প্রতি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তার আশ্রয় হয়েছে তেতুলি ইউনিয়ন পরিষদে। দিগান সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। পিতামাতার পরিচয়হীন ফজলু মিয়া শিশু অবস্থায় সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় তার পরিচয় হয় সহকারী পোস্টমাস্টার নিঃসন্তান সৈয়দ গোলাম মাওলার সাথে। তিনি তাকে দক্ষিণ সুরমার ধরাদুরপুরের নিজের মীর বাড়িতে নিয়ে আসেন। মৌলা মিয়া আছেন আমার চাচা, ওনার কোনো ছেলে সন্তান আসছিল না, ওই হিসাবে ফজলু মিয়া তান পালক পুত্র ছিল। 1993 সালে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন ফজলুকে আটক করে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ। 2002 সালে আদালত খালাসের নির্দেশ দিলেও মুক্ত করতে না আসায় কারাগারই হয় তার ঠিকানা। পরবর্তী টাইমে আমি নিজস্ব লোকজন ওর গ্রামে পাঠাইলাম, পরে দেখা যায় যে সব আত্মীয় স্বজন সবকিছু ঠিক আছে। এরপরে আমরা আইনিভাবে আগাতে আরম্ভ করলাম। এর 13 বছর পর আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ব্লাস্টের সহায়তায় গত বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর তেতলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে আশ্রয় হয় ফজলু মিয়ার। স্বাভাবিক সুস্থ জীবনে তাকে ফিরিয়ে আনতে আমার ব্যক্তিগত
সর্বাত্মক সহযোগিতা থাকবে। আর ফজলু মিয়ার দীর্ঘ কারাভোগের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর অবহেলাকেই দায়ী করলেন এই আইনজীবী। স্থানীয় পুলিশের ভূমিকা, কারাগারের ভূমিকা, আমাদের সকলের এখানে ভুলভ্রান্তি, গাফেলাতি অনেক রয়েছে, যে কারণে তাকে এতটা বছর কারাগারে থাকতে হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারে উন্মাদ আইনে 13 জন সহ প্রায় 30 জন বিনা বিচারে 5 বছরেরও বেশি সময় ধরে বন্দী রয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কুষ্টিয়ার ছেউরিয়াতে লালন উৎসবের 4র্থ দিন চলছে। যদিও সাধুদের অষ্টপ্রহরের আচার ব্যবস্থা শেষ হয়ে যাওয়ায় আখড়া বাড়ি ছেড়ে গেছে অনেক ফকির দরবেশ, কিন্তু জমে উঠেছে স্বর্ণ উৎসবকে ঘিরে গ্রাম্য মেলা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ঢল নেমেছে দর্শনার্থীদের। শুধু কুষ্টিয়া থেকে নয়, আশপাশের জেলা এমনকি দেশের বাইরে থেকেও লালন উৎসবে যোগ দিতে আসছেন অসংখ্য মানুষ। বিশাল এলাকা জুড়ে জমে ওঠা গ্রামীণ মেলায় বিকিকিনি হচ্ছে ছোট ছোট বিভিন্ন বাদ্যযন্ত্র, লালনের ছবি, শোপিস, রুদ্রাক্ষীর মালা, এমনকি গ্রামীণ ঐতিহ্যের নানা কিছু। এদিকে এখনও যেসব সাধুরা আখড়া বাড়িতে আছেন তারা পরিবেশন করছেন বাউল সাধক লালনের বিভিন্ন গান। এছাড়া আলোচনা করছেন লালনের ভাববাদী গান নিয়েও। ভারতের নয়াদিল্লিতে 2 শিশুকে গণধর্ষণের ঘটনায় পুলিশের নীরব ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেসের যুব শাখার নেতাকর্মীরা। রোববার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষুব্ধ মানুষ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান দেয়। নারীদের নিরাপত্তা দিতে তার প্রশাসন ব্যর্থ বলেও জানায় তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ব্যারিকেড বসায়। এ সময় কয়েকজন আন্দোলনকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এর আগে নয়াদিল্লিতে 2.5 বছরের এক শিশুকে ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে 17 বছর বয়সী 2 কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। তারা 10ম ও 8ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। শিশুটিকে অপহরণের স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের আটক করে পুলিশ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেট্রোল বোমায় ট্রাক ড্রাইভারের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, 10 দিন আগে উধমপুরের কাছে জম্মু কাশ্মীর হাইওয়েতে গরু পাচারকারী গুজবে জাহিদ আহমেদ নামের এক ব্যক্তির ট্রাকে পেট্রোল বোমা ছড়ে স্থানীয় কিছু মানুষ। গুরুতর দগ্ধ জাহিদ রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারায় আশঙ্কায় বেশ কিছু এলাকায় এরই মধ্যে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। ভারতের নয়াদিল্লিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 400 বস্তি ঘর। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দমকল কর্তৃপক্ষ। সোমবার রাতে আগুন লাগার পরপরই ছুটে যান দমকল কর্মীরা। তাদের সহায়তায় এগিয়ে আসে স্থানীয় মানুষ। পরে দমকল বাহিনীর 28টি ইউনিটের কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুষ্ক মৌসুম হয় আগুন খুব দ্রুত ছড়িয়ে গেছে বলে জানান তারা। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত দল কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় আল কায়েদার এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এছাড়া আলেপ্পো শহরের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকা বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করা হয়েছে বলে জানিয়েছে সিরীয় সেনাবাহিনী। এদিকে দেশটির হামা প্রদেশে বিমান হামলায় অন্তত 40 আইএস সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অন্যদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় বেইজি শহর ও এর আশপাশের এলাকা উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী।
সিরিয়ার সর্ববৃহৎ শহর আলেপ্পোর দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা থেকে রোববার বিদ্রোহীদের সরিয়ে দেওয়ার দাবি করেছে আসাদ বাহিনী। 1 বছরেরও বেশি সময় ধরে শহরটির অর্ধেক অংশ দখল করে রেখেছে আসাদ বিরোধী বিদ্রোহীরা। গেল শুক্রবার রুশ বিমান হামলার সহায়তায় ইরানি সেনা ও হেজবুল্লাহ যোদ্ধাদের নিয়ে আলেপ্পো ও এর আশপাশের এলাকা পুনর্দখলে ব্যাপক অভিযান শুরু করে সিরীয় সেনাবাহিনী। আলেপ্পো ছাড়াও ইদলিব, হামা ও লাতাকিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সিরীয় বাহিনী। এরই মধ্যে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার হামা প্রদেশের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের একটি গাড়ি বহরে বিমান হামলায় অন্তত 40 আইএস সদস্য নিহত হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে না পারলেও রুশ বিমানগুলো এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে সংগঠনটি। হামায় বিমান হামলায় যখন এর সাফল্যের খবর পাওয়া গেছে, তখন উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় মার্কিন জোটের বিমান হামলায় এক জ্যেষ্ঠ আল কায়দা নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। সানাফি আল নাসুর নামের ওই জঙ্গি আল কায়দা সংশ্লিষ্ট খোরাসান গ্রুপের শীর্ষ নেতা। তার বিরুদ্ধে জঙ্গিদের বিপুল পরিমাণ অর্থ প্রদানের অভিযোগ রয়েছে। সিরিয়ার এ পরিস্থিতিতে ইরাকি বাহিনী বলছে, তারা উত্তরাঞ্চলীয় বেজি, রামাদি ও হাউজিয়া শহর উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে। এই অভিযানে কয়েকদিনের মধ্যেই সাফল্যের আশা করছেন ইরাকি সেনা কর্মকর্তারা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। তুরস্কের আঙ্কারায় কুর্দিপন্থী সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় 4 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এছাড়া আরো 12 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর মধ্যে কয়েকজন টুইটারে সন্দেহজনক মন্তব্য লিখেছিল বলে অভিযোগ রয়েছে। রোববার 6 জনকে আদালতে হাজির করা হলে বিচারক 4 জনকে আটকের নির্দেশ দেন এবং অন্য 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। 10 অক্টোবর আঙ্কারায় 2 দফা বোমা হামলায় 102 জন নিহত হওয়ার ঘটনাকে দেশটির গোয়েন্দা সংস্থার দুর্বলতা হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা। তুরস্কের সাধারণ নির্বাচনের 3 সপ্তাহ আগে এই হামলায় পুরো দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সিরি আর খবর, ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জুভেন্টাস। ফলে 8 ম্যাচে রোমার সমান 17 পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে তালিকায় 3ই থাকলো ইন্টার মিলান। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 14তে লিগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। টেবিলের শীর্ষে থাকা ফিওরেন্তিনা আগের ম্যাচে নাপোলির কাছে হেরে যাওয়ায় ইন্টার মিলানের সামনে এদিন সুযোগ ছিল জয় তুলে নিয়ে শীর্ষস্থান দখলের। সে লক্ষ্যে সান সিরোতে জুভেন্টাসের বিপক্ষে বল দখলে রেখেই খেলতে থাকে রবার্তো মানচিনির শিষ্যরা। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাসের এ মৌসুমটা কাটছে হতাশায়। তাই এই লিগে মৌসুমের 3য় জয়ের জন্য মুখিয়ে ছিল মোরাতা পগবারাও। ম্যাচের 3য় মিনিটেই প্রতিপক্ষের গোলরক্ষক হ্যান্দানোভিচের দৃঢ়তায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায় জুভেন্টাস। গোলের দেখা পেতে মরিয়া 2 দলই আগ্রাসী হয়ে খেলতে থাকে। ফলাফল মাত্র 15 মিনিটেই 2 দল দেখে 4টি হলুদ কার্ড। ম্যাচের 33 মিনিটে ইন্টার মিলানের ব্রোজোভিকের জোরালো শট ঠেকিয়ে প্রতিপক্ষকে গোলবঞ্চিত করেন জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক বুফন। দ্বিতীয়ার্ধেও অ্যাটাক কাউন্টার অ্যাটাক চালাতে থাকে 2 দল। তবে ইতালিয়ান ফুটবলার স্বভাবজাত স্টাইল জমাট রক্ষণ ছাপিয়ে গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় 2 দলকে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। লা লিগার খবর, রিয়াল সোসিয়েদাদকে 2-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে 8 ম্যাচে 5 জয়, 2 হার ও 1 ড্রয়ের পয়েন্ট টেবিলের 4-এ উঠে এলো রোজি ব্লাঙ্কোসরা। লা লিগায় সোসিয়েদাদের বিপক্ষে সবশেষ 10 দেখায় 8টিতেই জয়ের রেকর্ড থেকে আত্মবিশ্বাস নিয়ে এদিন মাঠে নামে অ্যাটলেটিকো। ম্যাচের মাত্র 9 মিনিটে ফ্রেঞ্চ ফরওয়ার্ড অ্যান্টোনিও গ্রিজম্যানের একক প্রচেষ্টায় করা গোলে 1-0-তে লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। গোল শোধে মরিয়া সোসিয়েদাদ বারবার চেষ্টা করেও গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের 89 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোসিয়েদাদের রিয়াস। এর পরের মিনিটেই ফেরেইরার গোলে 2-0-তে এগিয়ে যায় সিমিওনের শিষ্যরা। তবে রেফারির সাথে উদ্ধত আচরণের জন্য লাল কার্ড দেখেন সোসিয়েদাদের জোনাথাস। শেষ পর্যন্ত 9 জনের রিয়াল সোসিয়েদাদ বিপক্ষে 2-0 গোলের জয় পায় অ্যাটলেটিকো। সাফ ফুটবলের প্রস্তুতি হিসেবে আগামী 20 নভেম্বর থেকে চীনের ইয়োন্নান প্রদেশে শুরু হতে যাওয়া 8 জাতীয় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। এদিকে তাজিকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য এ মাসের শেষ সপ্তাহে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছে বাফুফে। পরিকল্পনা ছিল সাফ ফুটবলের প্রস্তুতি হিসেবে মালদ্বীপের প্রমিস কাপে অংশ নেবে বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের ব্যস্ত সূচির কারণে এবার টুর্নামেন্টটি আয়োজন করছে না দেশটির ফুটবল ফেডারেশন। তাই একই সময়ে চীনের কাছ থেকে বিকল্প প্রস্তাব পাওয়ায় সেখানেই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট 20 নভেম্বর থেকে শুরু হয়ে চলবে 30 নভেম্বর পর্যন্ত, যেখানে অংশ নেওয়া দলগুলোর তালিকায় রয়েছে মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, আফগানিস্তান এবং লাওস। তবে তাদের ক্লাব না জাতীয় দল সেখানে প্রতিনিধিত্ব করবে তা স্পষ্ট করেনি আয়োজক কমিটি। কিন্তু টুর্নামেন্টটিতে যে বাংলাদেশের জাতীয় দল অংশ নিচ্ছে তা নিশ্চিত করেছে বাফুফে। আবাহনী লিমিটেড ঢাকা, মহামডার্ন স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা এবং স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড তাদের পক্ষে হয়তো বেশ কিছু খেলোয়াড় অংশগ্রহণ করবে। সেই খেলোয়াড়দেরকে রেখে বাকি প্লেয়ারদেরকে নিয়ে এবং সেই সঙ্গে আরো নতুন কিছু খেলোয়াড়কে ক্যাম্পে নিয়ে আসবে এবং তাদেরকে নিয়ে আমাদের ক্যাম্পটি চলমান থাকবে 23 তারিখ বা 24 তারিখ থেকে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টটি শেষ হলে সেখানে অংশগ্রহণকারী যেসব জাতীয় দলের খেলোয়াড় রয়েছে তারা এসে ক্যাম্পে যোগদান করবে। এদিকে কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের পর আবারও শুরু হতে যাচ্ছে ফুটবলারদের অনুশীলন ক্যাম্প। জাতীয় দলের 23 ফুটবলারের পাশাপাশি এবারের ক্যাম্পে আরও ডাকা হবে 17 ফুটবলারকে। মোট 40 জনের দল নিয়ে সাভারের বিকেএসপিতে এই ক্যাম্প শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। সাফের খেলাটাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভালো প্রস্তুতির সুবিধার্থে চায়নার ইয়ান্নান প্রদেশে 2015 ইয়ান্নান ওপেন ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে, যেখানে অধিকাংশ দেশই রয়েছে হচ্ছে গিয়ে আসিয়ান রিজিয়নের দেশ। সেই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলার ব্যাপারে আমরা ইতিমধ্যেই ইতিবাচক সাড়া দিয়েছি। 12 নভেম্বর তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মামুনুলদের হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে 17 নভেম্বর। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। তৃতীয়বারের মতো সাংহাই ওপেনের শিরোপা জিতলেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। এবছর এরই মধ্যে 3টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকো। উঠতে থাকা জোকো সাংহাই ওপেনেও শুরু থেকেই খেলছেন দুর্দান্ত। ফাইনালেও তার কাছেই পাত্তা পায়নি সোঙ্গা। সেমিফাইনালে নাদালকে বিদায় করা সোঙ্গা প্রথম সেট জিতে নেন 6-1 গেমে। এরপর দ্বিতীয় সেটেও 6-4 গেমে জিতে এই বছর নিজের নবম শিরোপা জিতে নেন নাদাল। ভারতের জম্মু কাশ্মীরকে যেন প্রকৃতি সাজিয়েছে তার নিজের মতো করে। সুন্দর এ রাজ্য সারা বিশ্বের মানুষের কাছে ভ্রমণের জন্য এক জনপ্রিয় স্থান। গত বছর ভারত ও পাকিস্তানের ভয়াবহ বন্যার পর জম্মু কাশ্মীরের পর্যটন শিল্পে ধস নামে। এই অবস্থা কাটিয়ে পর্যটকদের আকর্ষণে নানা ধরনের রোমাঞ্চকর খেলার আয়োজন করেছে রাজ্যের পর্যটন ব্যবসায়ীরা। জম্মু কাশ্মীর শুধু ভারতের মুকুট হিসেবেই নয়, সারা বিশ্বের মানুষের কাছে ভূস্বর্গ হিসেবে পরিচিত। ভারতের উত্তরাঞ্চলের এ রাজ্যটি পাহাড়, ঝর্ণা ও তুষারপাতের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যও বিমোহিত করে তাদের। এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর শত শত পর্যটক আসেন এখানে। গত বছরের বন্যার পর পর্যটকের আনাগোনা কিছুটা কমে গেলেও আবারও বাড়তে শুরু করেছে তাদের সংখ্যা। ভ্রমণে আসা পর্যটকরা শুধু এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করছে না, অংশ নিচ্ছে রাফটিং ও স্কাই ফ্লাইং এর মতো বিভিন্ন রোমাঞ্চকর খেলায়ও। আমি আমার পরিবার নিয়ে এসেছি। কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি রাফটিং করেছি। খুবই ভালো লাগছে আমার। এই প্রথম রাফটিং করলাম, সত্যি অন্যরকমের খেলা। পর্যটকদের ইতিবাচক সাড়া পেয়ে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। এবছর অনেক পর্যটক আসছে, তাদের আরামায়েশ ও বিনোদনের জন্য নানা উদ্যোগ নিয়েছি আমরা। বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি। পর্যটকদের আকর্ষণ করতে ব্যবসায়ীদের এসব উদ্যোগে সহায়তা করছে রাজ্য সরকারও। পর্যটকদের এমন আনাগোনা অব্যাহত থাকলে দ্রুতই কাশ্মীরের এই শিল্পটি আবার আগের জায়গায় ফিরে আসবে বলে আশা করছে রাজ্যটির বাসিন্দারা। শিরিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেবীর আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীদের ভিড়। সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
গণপরিবহনের ভাড়া ও সেবার মান নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। সুশীল সমাজের গণশুনানিতে নানা অভিযোগ, তদারকি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির কারণে বাড়ছে ক্ষমতাসীনদের অপরাধ প্রবণতা। অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। আইনের শাসন নিয়ে প্রশ্ন। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে সমুদ্র সৈকত কক্সবাজারে আসছেন পর্যটকরা। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালো পুলিশ। এবং ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। শর্তই বাধা, বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।